ধন্যবাদ সবাইকে আমার ভিডিও ব্লগ দেখার জন্য। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ৩-০ তত্ত্ব। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অবশ্যই বলা বাহুল্য যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আগে ও পরে ঘটনাবলী বাংলাদেশের অর্থনীতির উপর বিরাট চাপ সৃষ্টি করে। এর এক অর্থে মানব জীবন, সম্পদ ধ্বংস এবং অস্থিরতায় ব্যাপক রক্তক্ষরণ ঘটেছে অর্থনীতিতে। এমনিতেই করোনা থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নাকাল ছিল বাংলাদেশের অর্থনীতি। তবে অর্থনীতি ভালোভাবে সামাল দিয়েছিল, কিন্তু এ কথাই যে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় ওই রকমভাবেই। তবে সার্বিক নাজুক অবস্থার জন্য মূলত দায়ী করা হতো আন্তর্জাতিক বৈরী পরিস্থিতিকে নয়, বরং বিগত সরকারের আমলের ব্যাপক দুর্নীতি, লুটপাট এবং অপশাসনকে। বস্তুত অতীতের যে কোনো অভ্যুত্থানেই অর্থনীতির উপর মারাত্মক আঘাত এনেছে, যেমন হরতাল, অবরোধ ইত্যাদির কারণে ব্যবসা বাণিজ্য, বিশেষত শিল্প কারখানার উৎপাদন হ্রাস এবং সার্বিক অভিগমন ও নির্গমনে বিঘ্নতা সৃষ্টি। তবে এসব কর্মকাণ্ডে যারা নিয়োজিত থাকতেন তারা সেভাবেই হোক লোকসান পুষিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু এবার যেন একটু অন্যরকম অবস্থা। ২০২৪ সালের অভ্যুত্থানের পরে স্বভাবতই আশা ছিল নতুন সরকার ক্ষমতায় বসা মাত্রই অর্থনীতির চাকা সচল হবে এবং আবার জম্বে মেলা, বটতলা হাট খোলা, অঘ্রাণে নবান্নের উৎসবে। কিন্তু ইদানিং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যপত্র উল্টা কথাই বলছে। দু একটি ব্যতিক্রম ছাড়া সার্বিক অর্থনীতির অবস্থা খুবই নাজুক। মেলা বসেনি, তবে চলছে মাজার ও মেলা ভাঙার মহোৎসব। এমনকি শ্বেতপত্র প্রকাশনা পরিষদের কর্ণধারও বলে বেড়াচ্ছেন যে বাংলাদেশের অর্থনীতি বর্তমান সময়ে সঠিক রাস্তায় হাঁটছে না। নতুন বন্দোবস্ত তো নয়, পুরোদমে পুরনো বন্দোবস্তও চলছে না। চলছে নাকি বিগত আমলের নীতিমালা, বরাদ্দ এবং অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প গ্রহণ। যাই হোক, যে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় সরকার সফলতার পরিচয় দিয়েছে সেগুলো হচ্ছে অত্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতির পিঠে চড়ে মুদ্রাস্ফীতির হ্রাস কিছুটা টেনে ধরা, ২ সুবিবেচক নীতিমালা সাপেক্ষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রাখা, ৩ বেশ কঠোর হস্তে ব্যাংকিং খাতকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনার প্রাণান্ত প্রচেষ্টা। সত্যি কথা বলতে কি, এক অর্থে এই কৃতিত্ব উল্লেখ করার মতোই। তবে বিশিষ্ট অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের কথা আমি এখানে উল্লেখ করব। তিনি মনে করেন মূল্যস্ফীতির অনমনীয়তা ও বেকারত্বের মতো বিষয়ের কোনো কৌশলগত সমাধানে সরকার তৎপর নয়। সরকার নিজেই তার প্রাথমিক প্রতিজ্ঞা থেকে সরে এসেছে। কথা ছিল অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়া হবে। আওয়ামী লীগ বিরোধী মতকে পরিষদ দেয়নি। ওরা যা যা করেছে সেগুলো নতুন বাংলাদেশে আর হবে না। কিন্তু অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক সবই কাজই অক্কাপ্রাপ্তির আগে আওয়ামী বিধিবিধানের অনুলিপি বলে মনে হচ্ছে। জামায়াত নিষিদ্ধের স্টাইলে ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো। ছাত্রলীগ সন্ত্রাসী নাকি সরকার সমর্থিত সব ছাত্র সংগঠন বরাবরই সন্ত্রাসী, সে কথা ভাবা হলো না। ইতিহাস কি বলে, শুধু ছাত্রলীগ বা না দিয়ে বাদ দিয়ে সব বিশ্ববিদ্যালয় থেকে পুরো ছাত্র রাজনীতি বাদ দিলে বোঝা যেত যে সরকার প্রতিশ্রুত রাষ্ট্র সংস্কারে এক ধাপ এগিয়ে গেল। পৃথিবীর যেসব দেশে শিক্ষার মান উন্নত হয়েছে সেগুলোর কোনোটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাইলে ছাত্র রাজনীতি পরিচালিত হয় না। বৈশ্বিক সূচকে তাই তো এত অধপতন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের। প্রসঙ্গত বলে রাখা দরকার যে অর্থশাস্ত্রের নিষিদ্ধ শব্দটাই অনেকখানি নিষিদ্ধ, কারণ এতে করে নিষিদ্ধ বস্তু বা ব্যক্তির প্রতি মানুষের আকাঙ্ক্ষা বাড়ে। বিদগ্ধ মহলে জোর আলোচনা এই যে প্রথম থেকেই সরকারের উচিত ছিল কঠোর হস্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। অব্যাহতভাবে একের পর এক কলকারখানায় আগুন লাগিয়ে মালামাল লুট, কর্মচারী পুড়ে মারা যাওয়া, ব্যবসা বাণিজ্য এবং উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া, চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি
চলল বেশ কয়েক মাস, চলছে এখনও আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায়ও। এমনকি মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের বাড়ি গুড়িয়ে দেওয়া, নারীর উপর দুর্বৃত্তদের ঝাঁপিয়ে পড়া এবং কিছু মওলানার উস্কানিমূলক নারী বিদ্বেষপূর্ণ বক্তব্য পরিস্থিতি বেসামাল করে রেখেছে। অথচ সরকারি আইন শৃঙ্খলা বাহিনী এসব কর্মকাণ্ডের নীরব সাক্ষী হয়ে থাকছে। যেন ওই গানের মতনই বারে বারে আমার মনে হচ্ছে, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। বলা বাহুল্য যে দুষ্কৃতিকারীরা এ সমস্ত অপকর্ম বাংলাদেশের ভাবমূর্তিকে যেমন দেশের ভিতরে খারাপ করছে, আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের অবস্থাকে সঙ্গীন বলে তারা উপস্থাপন করতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে যে প্রায় ৩০ লক্ষ লোক গেল কমাসে দরিদ্র হয়েছে। হয়তো তারা কোনো মতে পানির উপর নাক রেখে টিকে ছিল, কিন্তু ব্যবসা বান্ধব এবং মানবিক পরিস্থিতির অবনতিতে ধাক্কা খেয়ে খাদে পড়েছে। অভিজ্ঞ মহল মনে করে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য বেড়ে যাওয়ার পিছনে কাজ করছে মূল্যস্ফীতি, চাকরি হারানো এবং অর্থনীতির ধীরগতি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির ফলে নিম্নবিত্ত মানুষকে চড়া দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে। চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার আরও বেড়ে 10% হতে পারে এবং হয়েছেও তাই। এদিকে জানি আমরা 16% সুদের সাথে অতিরিক্ত 2% মোট দিয়ে 18% ঋণের চাহিদা মেটাতে গিয়ে ব্যবসায়ীদের অবস্থা ত্রাহি মধুসূদনের মতো। এছাড়া চলতি অর্থবছরের 6 মাসে প্রায় 4% শ্রমিক চাকরি হারিয়েছেন। এই সময় দক্ষ কর্মীদের 2 ও উচ্চ দক্ষ কর্মীদের মজুরি 0.5% কমেছে। এ কারণে জাতীয় দারিদ্র্য হার বাড়ছে। চরম দারিদ্র্যের হারও অনেক বেড়ে যাবে বলে বিশ্বব্যাংক উল্লেখ করেছে। এর ফলে 2024-25 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 3.3% হতে পারে, যা গত বছর ছিল 4.2% এবং 2022-23 অর্থবছরে ছিল 5%-এর উপর। অবশ্য বর্তমান সরকার সমর্থক অর্থনীতিবিদ তথা বুদ্ধিজীবীরা বলতে যাচ্ছেন, বিগত আমলের দারিদ্র্য হ্রাসের বানানো বয়ান তথ্যের উপর নির্ভরশীল ছিল না। দারিদ্র্যের অনুপাত আগে থেকেই বেশি ছিল বলে নাকি এখন এই অবস্থা। তবে মূল্যস্ফীতি, চাকরি হারানো ও অর্থনীতির ধীরগতির মতো যেসব বিষয়কে দারিদ্র্য বেড়ে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশ্বব্যাংক প্রতিবেদনে, অর্থনীতিবিদেরাও তাতে একমত বলে আমার ধারণা। সমালোচকদের ধারণা, সরকার অর্থনৈতিক সংস্কারের দিকে নজর দিয়েছে খুব কম। সব নজর কেড়ে নিয়েছে রাজনৈতিক সংস্কার। ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানায় গতি ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রয়াসের ঘাটতি রয়েছে। চাঁদাবাজি চলছে আগের মতোই এবং কিছু ক্ষেত্রে চাঁদাবাজদের সরকারি পৃষ্ঠপোষকতা এবং ক্ষমতাবানদের পৃষ্ঠপোষকতারও ছাপ দেখা যাচ্ছে। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক বহুল প্রচারিত এবং প্রখ্যাত ৩-০ দর্শন বাংলাদেশের মাটিতেই আপাতত মার খাচ্ছে বলে মনে হয়। দারিদ্র্য বাড়ছে, কর্মসংস্থান কমছে, কার্বন নিঃসরণ ঊর্ধ্বমুখী এবং এর পিছনে মূল কারণ ব্যবসা বাণিজ্য, পরিবেশ এবং শিল্পবান্ধব নীতিমালার অনুপস্থিতি। ব্যবসায়ী মহলে অযথা আতঙ্ক সৃষ্টি করা। যে দেশে মব ভায়োলেন্স ব্যাপক বিরাজ করে সে দেশে দেশি বিদেশি বিনিয়োগ দূরে থাক, সে দেশে স্থানীয় বিনিয়োগও বলতে বাধ্য হয়, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এবং পিছনের খিড়কি দিয়ে তারা পালায়। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাস সম্ভব নয় এবং তাই মধুচন্দ্রিমা কাল শেষে বাস্তবে দৃষ্টি দেওয়া অবশ্যই জরুরি এবং এক্ষুনি ব্যবসা বাণিজ্য তথা অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা পুনরুদ্ধার করে
না এবং এই সম্পর্কে কার্যাবলী গ্রহণ না করলে সমূহ বিপদের সম্ভাবনা আছে। এটা অতীব দুঃখের কথা যে মাত্র ১ বছরের মাথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত ব্যাপক অবনতি ঘটে যে জুলাই আগস্টের অভ্যুত্থানের চেতনাকেই তা মারাত্মকভাবে আহত করছে। আমাদের প্রিয় প্রখ্যাত অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের বক্তব্যটা ঠিক এরকমই। শুধু নির্বাচন দিতে সরকার আসেনি, জনতা তা চায়নি। হঠাৎ উচ্ছ্বাসে ভাটা পড়ল কেন? রবীন্দ্রনাথ শেষের কবিতায় বলেছেন, দুর্বলের শাসন বড় ভয়ঙ্কর। কী অর্থে তিনি তা বলেছেন বোঝা কঠিন, তবে দুর্বলের শাসন যে বিশৃঙ্খলাপূর্ণ সে বিষয়ে সন্দেহ নেই। এ বিশৃঙ্খলায় অর্থনীতির ১২টা বাজাচ্ছে এবং আরও বাজাবে। শেয়ার বাজার তার প্রতিফলন, ব্যাংক খাত অনেকটা স্থবির, নতুন বিনিয়োগ বাড়ছে না, উচ্চ সুদে তা আরও ব্যাহত হওয়ার কথা। মূল্যস্ফীতি দমনে উচ্চ সুদ হার অবশ্যই অনিবার্য, কিন্তু এত বড় অসময়ে বেড়েছে এই সুদের হার কারণ গত সরকারের আমলে নয়শাহী সুদহারের বেড়াজালে যথাসময়ে সুদ বাড়ানো হয়নি, মূলত ধনী তুষ্টির অন্যতম কর্মসূচি হিসেবে। সুতরাং যে ৩-০ তত্ত্ব যে বাংলাদেশে তেমন একটা সাফল্য লাভ করছে না, এটা আমরা আসলে আমাদের দূরদৃষ্টি না ক্ষণদৃষ্টি দিয়েই সেটা বলে দিতে পারি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।